আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিএনপি এখন পুরা মাইন্ডকে চিপায়, একদম মাইন্ডকে চিপায়। কেন মাইন্ডকে চিপায়? কারণ বিএনপির নিজস্ব যে প্রিন্সিপালস তার থেকে সরে গেছে। বিএনপি বিরাট মাইন্ডকে চিপায়, কারণ বিএনপির সবচাইতে ডেডিকেটেড যারা সাপোর্টার অ্যাক্টিভিস্ট তাদেরকে বিএনপি খেপিয়ে তুলেছে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে বিএনপির যারা তথাকথিত শরিক দল, এই শরিক দলগুলো বিএনপি থেকে অতিরিক্ত আশা করার যে প্রক্রিয়ায় ছিল, সেখানে তারা বুঝেছে যে বিএনপি তাদেরকে আসলে তা দেবে না। অবশ্য জামাতও এরকম একটি ফাটল দেখতে পাচ্ছে তাদের শরিকদের মধ্যে, যেমন এনসিপিদের সাথে তাদের খুব একটা আসলে সামনে এগুলো যাচ্ছে না, বলছে না। তাই সবকিছু মিলিয়ে পুরো ইলেকশন প্রসেসটাই গুলিয়ে গেছে। প্রথমে ধরা যাক বিএনপির কি অবস্থা। তারেক রহমান উত্তরবঙ্গে তার যেই পরিকল্পনা ছিল 11 তারিখ থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার, সেটা স্থগিত করেছে। মাওলানা ভাসানীর কবর জিয়ারত সহ বিভিন্ন যে সকল পরিকল্পনা, তার নিজস্ব পূর্বপুরুষদের বাড়ি ঘর ভিটা, কত সাজ সমস্ত পরিকল্পনা কিন্তু সবই স্থগিত করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বললেন যে তাদের বিভিন্ন নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে যারা নির্বাচন চান না, এবং এছাড়াও পতিত শক্তি ইত্যাদি। মানে উনি ব্যাপারটা ক্লিয়ার করলেন না। উনি কি আওয়ামী লীগকে বোঝাচ্ছেন, না নির্বাচন যারা চাইছে না বা না চাওয়ার দিকে এগুচ্ছে তাদেরকে বোঝাচ্ছেন? জামাত বা এনসিপি তারা কি নির্বাচন থেকে সরে যাবে ইঙ্গিতে তাদের কথা বললেন? ব্যাপারটি ক্লিয়ার না। তথাপি বাস্তবতা হচ্ছে যে সরকারের কাছে যেরকম নিরাপত্তা চাইছিলেন সেরকম ভাবে বিএনপি মনে করছে নিরাপত্তা দেওয়া হচ্ছে না তাদের নেতাকর্মীদের। ইউনূস আর কি করবে? অন্তত এই বিষয়ে ইউনূস কিন্তু যথেষ্ট করেছে, অতিরিক্ত করেছে। সিএসএফ ফোর্স ক্রিয়েট করে তারেককে গার্ড দেওয়া এবং খালেদা জিয়ার মৃত্যুর পর তার কবরে ফুল দেওয়ার ক্ষেত্রে যে সকল দেখলাম, যে সকল প্রোটোকল ভেঙে তারেককে যেরকম সম্বর্ধনা দেওয়া হলো, এর চাইতে বেশি আর কি করবে? আর কি করতে পারে? ইউনূসের আর কিছু করার নাই। ইউনূস এই বিষয়ে উনি যথেষ্ট করেছেন। এখন তো বলা যায় যে অতিরিক্ত করে ফেলেছেন। তার সেই আসলে কথা বলে লাভ নাই। তাহলে তো বলতে হয় যে বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীকে কি আর্মস গার্ড দিতে হবে? অতএব এই কথা অজুহাত হচ্ছে আসলে যে বিএনপির ভেতরে ফাটল ধরেছে, যে ফাটলটি ধরার ইঙ্গিত আমি আপনাদেরকে অনেক আগেই দিয়েছিলাম। এর জন্য কে দায়ী? এর জন্য তারেক রহমান দায়ী, এর জন্য বিএনপি দায়ী। কারণ বিএনপি জাতীয়তাবাদী চেতনা থেকে সরে আসছে এবং অনেক ক্ষেত্রে জাতীয়তাবাদী চেতনা যেটা বিশ্বাস করে বিএনপি, আমরা যেটা মনে করি জাতীয়তাবাদী চেতনা, সেই ব্যাপারে বিএনপি কম্প্রোমাইজ করেছে। এই জন্য বিএনপির ভেতরে ফাটল ধরেছে। অনেক জায়গায় এমন সব ব্যক্তিদেরকে, এমন সব গুন্ডা পান্ডা বদমাশদেরকে বিএনপি নমিনেশন দিয়েছে যাদের নমিনেশন গ্রহণযোগ্য নয়। আপনাদেরকে বারবার একটি নাম বলেছি, 2,500-এ, যে 2,500-এ আজাদকে দিয়েছে। আজাদ একটি একেবারে নন ক্রিমিনাল। এই ক্রিমিনালকে দেওয়া হয়েছে যখন আতাউর রহমান আঙ্গুরের মতো বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন, অথবা আরো অনেক ক্যান্ডিডেট ছিল যাদেরকে বিএনপি চুজ করতে পারত। তাই আমার মতো যে নিরপেক্ষ কথা বলার চেষ্টা করি আমরা, এবং যারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসি, খালেদা জিয়াকে সম্মান করি, বঙ্গবন্ধুকে ভালোবাসি, এরকম মানুষ যারা আছি, যারা স্বাধীনতা চেতনায় বিশ্বাস করি, তারা এরকম ফাজলামি মেনে নেবে না। রুমিন ফারহানা বিএনপির বিপদ সময়ে সাথী ছিল, এবং রুমিন ফারহানার প্রতি যা করলো কেউ মেনে নিতে পারেনি। এমনকি আওয়ামী লীগের নেতারা অবাক হয়ে গেছে যে এটা কি আশ্চর্য। এনসিপিও অবাক হয়েছে রুমিন ফারহানার সাথে এই কাজটি কেন করলো। কারণ কি তাহলে কি তারেক একেবারে 71-এর চেতনায় কথা বলে এরকম কোন মানুষকে সে সহ্যই করতে পারবে না? ব্যাপারটি কি এরকম? তাই এটাও গ্রহণযোগ্য নয়। তাই রুমিন ফারহানাকে ঘিরে অনেকেই ক্ষেপে উঠেছে। কারণ অনেকেই মনে করছে যে বিএনপি তাহলে তাদের সবচেয়ে ডেডিকেটেড লোকদেরকে পুরস্কৃত করতে বা সম্মান দিতে জানে না। তাই বিএনপির ভেতরে ফাটল ধরেছে। অনেকে আবার মনে করেন যে বিএনপি সমর্থন পাক বা মা পাক, তাহলে শেষ পর্যন্ত যদি আমি এমপি হয়ে বেরোয় আসতে পারি তাহলে বিএনপি আমাকে ফিরে নিতে বাধ্য হবে। আবার বিএনপি তাদেরকে থ্রেট দিয়েছিল যে যদি দলের ডিসিপ্লিন না মেনে তোমরা যদি নির্বাচন চাও তাহলে দল থেকে বহিষ্কার করে দেবো। এই বহিষ্কারের আসলে
কেউ ধার ধারেনি। প্রায় 50-এর বেশি বিএনপির বিদ্রোহী নেতারা কর্মীরা দাঁড়িয়ে গেছে। কারণ তারেক যতই সে ডিস্টেন্স লার্নিং এর মতো ডিস্টেন্স পলিটিক্স করুক না কেন, সে মাঠে ঘাটের রাজনীতিতে সম্পৃক্ত নেই বহু বছর। আসলে বাস্তবতা সে কখনোই জীবনে মাঠে ঘাটের রাজনীতি করেনি। সুতরাং সেই ক্ষেত্রে বিএনপিকে যতই ভালো মানুষই করুক না কেন, তো যতই হেঁটে নিজের অফিসে যাক না কেন, মানুষের মন জয় করা, বিশেষ করে নেতাদের মন জয় করা তো সহজ নয় যখন জাতীয়তাবাদী চেতনা থেকে বিএনপি সরে এসছে। অপর ক্ষেত্রে আমি যেমন মনে করি যে বহুদলীয় গণতন্ত্র বিএনপির আদর্শ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, এবং সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনতেই হবে, অন্যথায় বাংলাদেশের গণতন্ত্র হুমকির সম্মুখে পড়বে। কারণ জাতীয়তাবাদী চেতনার মানুষরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, এটা আমরা জেনে এসেছি। সেইখানে আমরা যখন দেখেছি যে যুদ্ধের পরে নতুন বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জামাতকেও রাজনীতিতে এনেছেন, এমনকি আওয়ামী লীগকেও রাজনীতি পুনরুজ্জীবিত করেছিলেন যখন বাকশালের পরে, তখন সেই দলের নেতা তারেক আওয়ামী লীগকে স্পষ্টত রাজনীতিতে ফিরিয়ে আনবে না বা আনার রাস্তা করবে না বা এই বিষয়ে কম্প্রোমাইজ করবে, মিউ করবে, এটা মেনে নেওয়া যায় না। স্পষ্ট কথা বলা উচিত যে যাদের আওয়ামী লীগের ভিতরে যারা অন্যায় করেছে বলে সাধারণ জনগণ মনে করে, তাদের সুষ্ঠু বিচার হতে হবে এবং বিচার প্রক্রিয়াতে কোনো রকম দলীয়করণ করা চলবে না। যেমন ওই তাজুলের মতো জামাতি বা যুদ্ধ স্বাধীনতা বিরোধী লোককে চিফ প্রসিকিউটর বানানো ঠিক হয়নি। এইসব কথাবার্তা বলে স্পষ্টত সংগ্রামী চেতনায় তারেকের কথা বলা উচিত ছিল, কিন্তু তারেককে সারা জীবন দেখেছি আমরা মিউ করতে, এখনো সে মিউ করলো। তাই এই বিষয়গুলো প্রকৃত জাতীয়তাবাদী চেতনা বিশ্বাসীরা মেনে নেবে না। আমরা মনে করি, যেমন আমি মনে করি, অবশ্যই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আনা উচিত, আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া উচিত। অন্যথায় বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি বলে সবাই বলবে এবং এটা একটা ফরগন কনক্লুশন। কম্পিটিটিভ ইলেকশন হবে না, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অবজারভার আসবে না, এবং বাংলাদেশে বিএনপি এবং তাদের বিরোধী দল স্বাধীনতা বিরোধী যতই জামাত এখন যতই সুর পাল্টাক, যতই কর্নেল অলির মতো বেইমানকে সাথে নেক না কেন, জামাতকে অনেকেই আর এখন আর ওই মানে ওই কলঙ্ক থেকে মুক্ত করতে পারছে না যে জামাত কি আসলে স্বাধীনতা বিরোধী কিনা। তাই ভারত কখনো জামাত শক্তিশালী বিরোধী দল হোক পার্লামেন্টে, আওয়ামী লীগ নাই একেবারেই, বিএনপি আছে, এগুলো তারা আসলে গ্রহণ করবে না। আপনারা আমি যখন কথাই বলি, এই দেশটি স্বাধীনতার ক্ষেত্রে অবশ্যই ভারতের একটা অবদান ছিল এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং ভারতের কোনো প্রকার স্টেক থাকবে না সেখানে, এটা ভারত মানবে না। আমেরিকাও আসলে অনেকে বলেছিল ট্রাম্পের নির্বাচনের সময় একজন ট্রাম্প এসে ইউনুসকে ছুঁড়ে ফেলে দেবে, আমি বলেছিলাম সেটা ঘটবে না। আমেরিকান ফরেন পলিসি চেঞ্জ হয় না, বরঞ্চ ট্রাম্প আরো বেশি যুদ্ধবাজ নেতা হিসেবে আস্তে আস্তে উনি নিজেকে প্রকাশ করছেন, আন্তর্জাতিক আইনের উনি তোয়াক্কা করেন না। তাই ডেমোক্র্যাটের যতই পা চাটুক না কেন, ডক্টর ইউনুসের সঙ্গে যতই সখ্যতা থাকুক না কেন, ডেমোক্র্যাটকে ডোনাল্ড ট্রাম্প যতই ঘৃণা করুক না কেন, আলটিমেটলি ইউনুসকে তারা জোর করে সরিয়ে দেননি, দেবেনও না বলে আমি মনে করি। অতএব সব ক্ষেত্রেই বিএনপি বিফল, এবং সেই ক্ষেত্রে আরো অনেক ব্যাপার আছে। বিএনপি তার বিভিন্ন ক্যান্ডিডেট চুজের ক্ষেত্রে শুধুমাত্র গুন্ডা পান্ডাদেরকে শুধু অনেক ক্ষেত্রে বেছে নেয়নি, বেছে নিয়েছে যারা কিনা সরাসরি সংবিধান বিরুদ্ধ। বিএনপি তো সংবিধান বাতিল হয়ে যাক এটা চায়নি, বর্তমানে তো বিপ্লবী সরকারও না, সাংবিধানিক সরকারও না, ইন্টারিম গভর্নমেন্টও না, যে এই সরকারের আসলে ইলেকশন হোল্ড করার কোনো আসলে আইনি বৈধতাও নাই। বিপ্লবী সরকার হলে বুঝতাম যে সংবিধান স্থগিত হয়ে গেছে, বিপ্লবী সরকার, এখন জেনতেন একটা নির্বাচন করা যায়, দ্বৈত নাগরিকত্ব থাকলে কি আর না থাকলে কি, হু কেয়ার্স। কিন্তু তা তো নয়। তাহলে ধরি মাছ নাচি পনির করলে তো হয় না, এটা রাজনীতি নয়। এখন আমরা দেখতে পাচ্ছি যেমন মালেকের মতো, কায়সারের মতো দ্বৈত নাগরিক, যাদের নাগরিকত্ব ক্যান্সেলেশন কোনো প্রমাণ নেই, তাদেরকেও নমিনেশন দিয়ে বসে আছে জেনে শুনে, সংবিধান ভায়োলেট করে। তারেকের নিজের ব্যাপারও আমি 100% এখনো ক্লিয়ার হতে পারিনি। তাহলে সবকিছু মিলিয়ে এমন দ্বৈত নাগরিকত্বের বিষয়ে অনেক প্রবলেম আছে। আবার দেখলাম যে গণ অধিকারের ওই ভিপি নূর, সেও বলছে যে 40টা আসন চেয়েছিল তার শরিকরা, কিন্তু সেটা দেয়নি, মানে তাদের অসন্তুষ্টিও প্রকাশ পাচ্ছে। এবং এনসিপিতে তো ফাটল ধরেই গেছে। আমার যেটা মনে হয়, যেটা হলে বোধহয় মজাই হয়, সেটা হচ্ছে বিএনপির বিদ্রোহী যারা, তারা প্লাস পরিশোধিত আওয়ামী লীগের পরিশোধিত রাজনীতি যারা করেন, যারা সুষ্ঠু আওয়ামী লীগে বিশ্বাস করেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, এরকম লোকরা প্লাস বিদ্রোহী এনসিপিরা যারা জামাতের জোটের সঙ্গে যায়নি, তাদেরকে মিলে একটি
সংগঠন করা যেতে পারে বা একটি দলীয় দল গঠন করা যেতে পারে ভবিষ্যতে, সেটা ভেবে দেখার দরকার আছে। তাই সবকিছু মিলে তারেক এরকম বর্মপরে রাজনীতি করবে, তার এত বড় থ্রেট, তার দলের তার বিরুদ্ধে এত বড় থ্রেট, তাহলে রাজনীতি হয় না। এ প্রধানমন্ত্রী হবে কিভাবে? বিভিন্ন দেশের যারা রাষ্ট্রদূত তারা এসে তারেকের সাথে দেখা করছে, জামাতের সাথেও দেখা করেছিল। দেখা করা অর্থ এই নয় যে তারেক রহমানকে বৈধতা দিয়েছে এবং তারা মেনে নিয়েছে যে তারেক ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। তারা আসছে সত্যিকার অর্থে তারেকের মনোভাব জানার জন্য, তারেকের পলিসি বোঝার জন্য এবং ইত্যাদি। এবং আজকে দেখলাম আবার বিএনপি নেতা দুলু উনি বললেন যে বিএনপি 250 সিট পেলেও সবাইকে নিয়ে সাথে নিয়ে রাজনীতি করবে, সব দলকে সাথে নিয়ে রাজনীতি করবে। মানে কি? আওয়ামী লীগ তো কথাটা স্পষ্ট করে বললে হয় যে আওয়ামী লীগও ইনক্লুডেড, আওয়ামী লীগকে আমরা রাজনীতি ফিরিয়ে আনবো। তাহলে বিএনপি কেন বলছে না যে আওয়ামী লীগ ইলেকশনে কোথায়? তাহলে বুঝতাম যে রাজনীতি হচ্ছে। একটা জিনিস ভুললে চলবে না, আমি শেখ হাসিনার বিগ ফ্যান নই, আমি শেখ হাসিনার দল করি না, কিন্তু আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের জন্য আমি সংগ্রাম করতে পারি এবং এটার জন্য আমাকে আওয়ামী লীগ হওয়ার প্রয়োজন নাই। আমি আপনার মতকে অপছন্দ করতে পারি, কিন্তু আপনার মত প্রকাশের এবং রাজনীতি করার অধিকারের জন্য আমি সংগ্রাম করব, যদি না আপনি সন্ত্রাসী দল হন। আওয়ামী লীগ কোনো ফ্যাসিস্ট রাজনৈতিক আদর্শে বিশ্বাস করে না, যতই তারা কথা বলুক না কেন। অতএব সবকিছু মিলিয়ে একটা জগা খিচুড়ি অবস্থায় এখন চলছে। এটা বেশি দিন চললে নির্বাচন হবে না। এনসিপি, জামাত তারা যথেষ্ট বিরূপ মন নিয়ে এখন চলছে। তা আমি মনে করি শেষ পর্যন্ত বোধহয় আমার 1 বছর আগের সেই কথা বোধহয় ফলতে যাচ্ছে, বোধহয় ফেব্রুয়ারি নির্বাচনটা হবে না। কারণ এই পরিস্থিতিতে এরকম গন্ডগোলের ভিতরে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এগুলো ঠিক করতে হবে, দরকার হলে 1-2 মাস পরে করেন নির্বাচন। কিন্তু এগুলি সবকিছু নিয়ে স্পষ্ট কথা বলেছে একজন নেতা, যে বিষয়ে টনি ব্লেয়ার একটা বই লিখেছিলেন, যে নেতাকে অনেক সময় মানুষ তাৎক্ষণিকভাবে ডিসলাইক করতে পারে, কিন্তু নেতাকে সেই রিস্ক নিতে হয় যে সাধারণ জনগণের অপছন্দনীয় কিছু কথা বলেও প্রিন্সিপালে থাকতে হয়। কারণ তারেকের উচিত বর্তমানে, যদি সত্যি সে জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করে, সত্যি সে জিয়ার আদর্শ হোল্ড করে থাকে, যে স্পষ্ট করে কথা বলা, যে কথাগুলি আমি বললাম, তাহলে বিএনপি আবার চাঙ্গা হবে, বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র ফিরে আসবে। কারণ শেখ হাসিনা চলে গেছেন এর অর্থ এই নয় আওয়ামী লীগ চলে গেছে। বর্তমানে ইরান কিন্তু তার প্রমাণ। ইরানে শাহ কিন্তু ভুল করেছিলেন, শাহ অতিরিক্ত লিবারালিজমের নামে এই কনজারভেটিভ ইরানে কিন্তু উনি শ্যাম্পেন টোস্ট করা শুরু করেছিলেন সেই প্রেসিডেন্ট জিমি কার্টারের সাথে। শেষ পর্যন্ত শাহের পতন হয়েছিল অতিরিক্ত ফাস্ট ফরওয়ার্ড যাওয়ার জন্য, ইরানকে একবার ওয়েস্ট বানিয়ে ফেলার জন্য। এবং এরপরে এই মোল্লারা এসছে, মোল্লারা এসে ইসলামের এবং মুসলিমদের সবচেয়ে বড় ক্ষতি করেছে, দেশকে সাফোকেটিং বানিয়েছে এবং সাফোকেটিং বানানোর ফলে সেই দেশে অসংখ্য মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে দিয়েছে। এরকমটি আমরা নিশ্চয়ই চাই না। তাই সেই মোল্লাদেরকে কিন্তু উচ্ছেদ করার জন্য প্রো শাহ, অর্থাৎ যারা 1979 সালে যাদের পতন ঘটেছিল, তারা কিন্তু এই শাহের ছেলে রেজা পাহলভীর নেতৃত্বে আবার কিন্তু এখন এই মোল্লাদের পতন ঘটানোর পথে এগুচ্ছে। তাই আওয়ামী লীগ পতন হয়েছে এর অর্থ এই নয় যে গণতন্ত্র ঠিক মতো না ফেরার রাস্তা করলে তারেক আবার একটি বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগ ফিরে আসবে না, এটা কিন্তু বলা যাবে না। ইরানের দিকে তাকালেই কিন্তু হয়। তাই তারেকের উচিত নিজের বাবার আদর্শ অনুসরণ করা, তাহলে বিএনপিও শক্তিশালী হবে, গণতন্ত্র ফিরে আসবে, অল ইনক্লুসিভ নির্বাচন হবে, দরকার হলে জেদ না করে কয়েক মাস পরে হোক না, অসুবিধা কোথায়। পর্দার দৃশ্যপটে দুটি নাম সারা দেশে পরিচিত মুখ, ওয়াকিবহাল মহল বা সচেতন মহল ছিলেন। একজন হচ্ছেন অর্থনীতিবিদ রেহমান সোবহান, আরেকজন হচ্ছেন মানবাধিকার কর্মী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল। দুজনেই খুব ক্লিন ইমেজের মানুষ, দুজনেই তাদের রাজনীতি না থাকলেও রাজনীতির সংশ্লিষ্টতা আছে। হঠাৎ করে এই দুটি নাম বেশ আলোচনা হচ্ছে। কেন আলোচনা হচ্ছে, কি কারণে আলোচনা হচ্ছে আমি জানি না, আমি একদমই জানি না, তবে আলোচনা হচ্ছে। নিশ্চয়ই সামনে জানবো, তখন আপনাদেরকে জানাবো। দর্শক, আমার এক সাংবাদিক কলিগ প্রশ্ন করেছেন যে খলিলুর রহমানকে ওয়াশিংটনে ডেকে নিয়ে কি বার্তা দিলেন সার্জিয়া গোর এবং পল কাপুর? নতুন কোনো ধামাকা? সেটারই লেজ খুঁজতে খুঁজতে আমরা চেষ্টা করেছি জানার জন্য, এবং সেই জানার কিছুটা আংশিক ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য এই আলোচনা।
সেটা পুরোপুরি 100% ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেভারে, সেটা মনে করার বোধহয় খুব একটা কারণ নেই। এই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে কি হবে না, এটা একটা অনেক বড় প্রশ্ন এবং হওয়ার কথা না। বাংলাদেশে একটা বড় জনগোষ্ঠীকে বাদ দিয়ে কোনো কোনো দেশকে হয়তো খুশি করা যেতে পারে, কিন্তু সম্পূর্ণভাবে সারা বিশ্ব মহলে এটা সমাদৃত নির্বাচন হওয়ার কথা না, কোনোভাবেই কথা না। এবং আমি এখনো সন্দিহান এই নির্বাচনটা আদতে হবে কিনা। আমি অনেকবারই আপনাদেরকে বলছি, আমি অনেক কারণ তুলে ধরার চেষ্টা করেছি যে আমি এই কারণে সন্দিহান নির্বাচনটা আসলে হচ্ছে কিনা। আচ্ছা, রুটিন ওয়ার্ক বা বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের আমেরিকা ট্যুর কেন গোপন রাখা হয়েছিল? তারপর যখন মিডিয়া জেনে গেল, তারপর এখন প্রকাশ করা হচ্ছে। এখন এই রুটিন ওয়ার্কে যেগুলো জানা যাচ্ছে সেগুলো হচ্ছে যে ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনে প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি দৃঢ় সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকার এই আশার কথা জানিয়েছেন। খলিলুর রহমান যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য পরিমাণে কৃষি পণ্য আমদানি বাড়ানোর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি সাম্প্রতিক ভিসা বন্ডের প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ সহজীকরণের জন্য অনুরোধ জানান। কি না করেছে আমেরিকার জন্য। ওই যে বলে না, ভারতকে নাকি সবুজার করে দিয়েছিল শেখ হাসিনা সরকার, তা আদতে সেটা তো কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। বরঞ্চ আমেরিকাকে উজাড় করে একেবারে লিঙ্কটু হয়ে সব দিয়ে দেওয়ার উপক্রম এই বর্তমান ডক্টর ইউনূস সরকারের সময়। আমেরিকার মানুষ এত দিয়ে দেওয়ার পরেও আমেরিকার মন পেল না বেচারা। এই ভিসা বন্ড চালু হয়েছে। সম্ভব হলে স্বল্প মেয়াদী ব্যবসায়িক B1 ভিসার ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি বিবেচনা আহ্বান জানান। মানে আপনি ভিসা চাইলে আপনাকে $15,000 দিতে হবে। $15,000 মানে প্রায় এখনকার মূল্যে 17-18 লাখ টাকা। খলিলুর রহমান গাজায় প্রস্তাবিত মোতায়েনযোগ্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে নীতিগতভাবে বাংলাদেশের আগ্রহের কথা জানান। অ্যালিসন হুকার বলেন, এ গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী। অ্যালিসন হুকার বিষয়টি স্বীকার করে বলেন, যুক্তরাষ্ট্র সরকার এই বিষয়ে ইতিবাচক বিবেচনা করবে। তিনি আরো উল্লেখ করেন, ভবিষ্যতে পর্যটকদের অতিরিক্ত সময় দেশটিতে থাকার হার উল্লেখযোগ্যভাবে কমে এলে যুক্তরাষ্ট্র ভিসা বন্ড সংক্রান্ত বর্তমান শর্তাবলী পুনর্বিবেচনা করতে পারে। এছাড়া তিনি অনিবন্ধিত বাংলাদেশিদের প্রত্যাবর্তনে বাংলাদেশের সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস উইং এর মিনিস্টার গোলাম মুর্তজা তিনি জানাচ্ছেন, স্থানীয় সময় অনুযায়ী 9 জানুয়ারি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ছাড়াও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আলোচনা করেন। এছাড়া তিনি বাংলাদেশের যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্র্যান্ট ক্রিস্টেনসনের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এই যে পল কাপুরের সঙ্গে বৈঠক, এই বৈঠকটার কিন্তু বিস্তারিত পত্রপত্রিকায় উঠে আসেনি। সবচেয়ে সিগনিফিক্যান্ট বৈঠকের মধ্যে একটা বৈঠক হচ্ছে পল কাপুর। তাহলে কি ধরে নেওয়া যায় যে পল কাপুরের সঙ্গে যা কথা হয়েছে সব মিষ্টি বাত না, কিছু তিতা আছে? আচ্ছা, ওয়াশিংটন বাংলাদেশ সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলোচনায় আসন্ন নির্বাচন, দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক, রোহিঙ্গা ইস্যু ও আঞ্চলিক প্রসঙ্গ এসেছে। মানে সাবজেক্টটা বলা হচ্ছে, কিন্তু নির্বাচন নিয়ে তার নিশ্চয়ই হ্যাঁ যান, সমস্ত সমর্থন দিচ্ছি, নির্বাচনটা যেভাবে আপনারা করতেছেন সেইভাবেই আপনাদের মর্জি মতো করেন। আদতে কি পল কাপুর শুধু এসব কথা বলেছেন? অ্যালিসন হুকারের বক্তব্য জানিয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি সমর্থন অব্যাহত এবং ফেব্রুয়ারি থেকে অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা। ইন্টারেস্টিং হলো, বাংলাদেশের পত্রপত্রিকায় যে সংবাদগুলো দেওয়া হয় সেগুলোতে এই যে পল কাপুরের বৈঠক সেইটা সম্পর্কে অত বেশি আসে না। পল কাপুরের সঙ্গে পৃথক বৈঠকে খলিলুর রহমান পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল বাংলাদেশের আসন্ন নির্বাচন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, রোহিঙ্গা সংকট, যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড, বাণিজ্য ও বিনিয়োগ এবং অন্যান্য আঞ্চলিক প্রসঙ্গ। এই শুধু সাবজেক্টগুলা ভাষা সাবজেক্টগুলো টাচ করে যায়। এই নিউজগুলো তো ওই প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা সাহেব দেন, অথবা বাংলাদেশের হাই কমিশনের সোর্সে এইটুকু পর্যন্ত বের হয়। এর বাইরের খবর জানার জন্য আপনাকে চোখ রাখতে হবে ইন্টারন্যাশনাল মিডিয়া। এর বাইরের খবর জানার জন্য আপনাকে চোখ রাখতে হবে সোশ্যাল মিডিয়ায়, ব্লগারদের কাছে, সোশ্যাল মিডিয়ায় যারা আমরা কথা বলি তাদের কাছে। কারণ হচ্ছে
সার্জিয়া গোল এবং পল কাপুর এই দুইজনের ব্যাকগ্রাউন্ড বলে যে বাংলাদেশে এখন যা হচ্ছে এটা অন্ধ সমর্থন দেওয়ার মতন ব্যাকগ্রাউন্ড বা অবস্থা এই দুই ব্যক্তির নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি